হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় হচ্ছে কি হার্ট অফ এ সেন্টেন্স। Heart of a sentence, because it's impossible to make a full sense without using any verb in English grammar, and that's why we are just discussing about verbs. Okay, ভার্ব বলতে আসলে কি বোঝায় সেটা আগে বুঝতে হবে, তাই না? আগে বাংলা ভাষায় বলি নাকি? বাংলা ভাষায় মিন্স হচ্ছে কোনো কিছু করা অথবা কোনো কিছু হওয়া। তারপরে ইংরেজিতে বলা পরে সেটা হচ্ছে কি যে অ্যাকশন। ভার্ব মিন্স কি অ্যাকশন। সো ইফ ইউ ask any question to someone what is verb, then the answer should be an action is called the verb. Then what is action? Action means to do something. এটা এইভাবে না বলে আরো বলা চলতে পারে doing words. Doing word is called the verb. Okay? এখন দেখো এই জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে কি এই অ্যাকশনটা আবার দুই প্রকার, কিন্তু এটা সাধারণত তোমাদেরকে বুঝতে হবে। অ্যাকশনটা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। আবার মনে করো যে একটা হচ্ছে কি ফিজিক্যাল অ্যাকশন আর একটা হচ্ছে কি মেন্টাল অ্যাকশন। এই জিনিসটা বুঝতে হবে। ফিজিক্যাল অ্যাকশন মানে কি? যেমন লিখলাম যে মাদার কুকস রাইস। দেখো এটা আম্মার কিন্তু সশরীরে উপস্থিত থেকে তারপরে রান্না করতে হচ্ছে, তাই না? তাহলে ইটস এ ফিজিক্যাল ওয়ার্ক অথবা ডুইং ইন ফিজিক্যাল ওয়ে। তারপরে হচ্ছে মেন্টাল, যেমন এইটাই বলতে পারি মেন্টাল মিন্স এটাকে বলতে পারো এরকম টু ফিল সামথিং। ওকে, যেমন মনে করো লিখলাম আই নো হিম, আমি তাকে চিনি। তাহলে দেখো এটা একটা কিন্তু হচ্ছে মেন্টাল ওয়ার্কস। ওকে, এটা সশরীরে কোনো কাজ করতে হয় না, এটা জাস্ট অনুভব করার বিষয়। ওকে, আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে স্টেট অফ বিং। এই জিনিসটাও বুঝতে হবে তোমাকে। যেমন কিছু কিছু জিনিস আছে সেটা হচ্ছে কি স্টেট অফ বিং, STATE, স্টেট অফ বিং। এই স্টেট অফ বিং মানে কি হওয়া। যেমন এটাই বললাম হি ইজ আ ডক্টর। এই যে এখানে মেইন ভার্ব এটা, কিন্তু এটার অর্থ দাঁড়াবে হচ্ছে কি হওয়া। এই জন্য ভার্বকে বলা হয় কি ভার্ব মিন্স অ্যাকশন, আর অ্যাকশন মিন্স ডুইং ওয়ার্কস অথবা স্টেট অফ বিং। ইট ক্যান ওয়ার্ক বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ওকে, সো আমরা এইভাবে যাব না। ভার্বের যদি আমরা প্রকারভেদ করতে যাই, প্রথমে আমাদেরকে কি শিখতে হবে যে ফাইনিট না নন ফাইনিট ভার্ব। ওকে, দেখো ফাইনিট, এটার বাংলা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। এই ফাইনিট ভার্বটা তোমাদেরকে আমি যখন সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এটা করিয়েছি সেখানে বোঝানো হয়েছে, তারপরেও এখানে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে কি যেমন এটাই হি প্লেইজ ফুটবল। এই প্লেসের দিকে তাকিয়ে দেখো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এ কারণে এখানে মনে করো প্লে হয়েছে। আবার সাবজেক্ট হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে এস বসাইতে হয়েছে। এটা বোঝানোর কারণ হচ্ছে এই কারণে যে ভার্বকে টেন্স এবং ওই ভার্বের যে সাবজেক্ট সেটা কোন পারসন, অর্থাৎ ইজ ইট ফার্স্ট পারসন অর সেকেন্ড পারসন অর থার্ড পারসন, এইটার উপর ডিপেন্ড করে মূল যে ফর্ম অর্থাৎ বেস ফর্ম অর্থাৎ জন্মগত ভার্বের যে অর্থ, যেমন প্লে অর্থ কি খেলা, এই প্লে এটা থেকে পরিবর্তন ঘটানো সম্ভব, তাহলে সেটা হবে হচ্ছে ফাইনিট ভার্ব। সেটা কিরকম? যেমন হি দিছি প্রেজেন্ট হচ্ছে প্লে, আবার যদি দেই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে দেখো হি ইজ প্লেইং ফুটবল।
তাহলে দেখো এই যে মূল ফর্ম থেকে কিন্তু সরানো যায় অথবা সরানো হতে পারে। যেমন এখানে হি হয়েছে এই জন্য ইজ হয়েছে, কিন্তু যদি আই দিতাম তাহলে কি হইতো, আই অ্যাম প্লেয়িং ফুটবল। আবার নন ফাইনিট ভার্ব ওই একইভাবে আসবে, সেটা হচ্ছে কি যে ভার্বকে তার সাবজেক্ট কোন পার্সন অথবা কোন টেন্স এটার উপর নির্ভর করে মূল ফর্ম থেকে সরানো যায় না বা পরিবর্তন ঘটানো যায় না, অর্থাৎ যে বেস ফর্ম আছে সেই বেস ফর্মটাই থাকে, সেটাকে বলা হয় হচ্ছে নন ফাইনিট ভার্ব। সেটা কীরকম, যেমন এটা দিয়ে বলবো, দেখো হি ওয়ান্টস টু প্লে ফুটবল, আমি দেই হি ওয়ান্টস টু প্লে ফুটবল। আবার এটা দিতে পারি হি ক্যান প্লে ফুটবল। ওকে, এখন এইদিকে তাকিয়ে দেখো, সাবজেক্ট হি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হচ্ছে ওয়ান্টস। আবার টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এখানে ওয়ান্টস হয়েছে। কিন্তু দেখো টুর পরে যে ভার্বটা বসেছে প্লে, এই প্লেকে মূল ফর্ম থেকে অর্থাৎ বেস ফর্ম থেকে সাবজেক্ট পার্সন বা টেন্সের কারণে কোনোভাবেই পরিবর্তন ঘটানো সম্ভব হয়নি, এই জন্য এটাকে বলা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আবার দেখো হি ক্যান, এটা প্রেজেন্ট ফর্ম হয়েছে বলে ক্যান, কিন্তু এটা যদি হতো পাস্ট ফর্ম তাহলে কিন্তু হয়ে যেত কুড। কিন্তু দেখো এই প্লেটা ক্যানের পরেও প্লেই থাকবে, কুডের পরেও প্লে থাকবে, কারণ এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্বকে কোনো অবস্থাতেই, হোক সেটা সাবজেক্টের পার্সন হোক সেটা টেন্স, কোনো অবস্থাতেই মূল ফর্ম বা বেস ফর্ম থেকে পরিবর্তন ঘটানো সম্ভবপর হয় না বলেই এটাকে বলা হয় হচ্ছে নন ফাইনিট ভার্ব। যেমন এটা সাধারণত যেমন টুর পরে বসে, আবার মনে করো ডু ডাজ ডিড, এরপরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেটা হয়ে যাবে নন ফাইনিট ভার্ব। টুর পরে যদি ভার্ব হয়, যেমন এই যেখানে টু প্লে, আবার মনে করো ডু ডাজ ডিড, এরপরে যদি কোনো ভার্ব হয় সেটা হয়ে যাবে হচ্ছে কি, মনে করো যে নন ফাইনিট ভার্ব। আবার যদি মডাল অক্সিলারিজ যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, নিড, দেয়ার, লেট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, উইল হ্যাভ টু, শ্যাল হ্যাভ টু, এইটার পরে যদি ভার্ব থাকে কোনো, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আবার এই ফাইনিট ভার্ব হচ্ছে কি দুই প্রকার, এই জিনিসটা খেয়াল করতে হবে। এই ফাইনিট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ইনট্রানজিটিভ আর একটা হচ্ছে ট্রানজিটিভ। এটা একটু সহজ জিনিস আছে। ইনট্রানজিটিভ বলতে কি, মনে করো যে আগে ট্রানজিটিভটা বোঝাই তাহলে বুঝতে পারবে। যেমন মনে করো এটাই লিখলাম হি প্লেইস ফুটবল। দেখো হি প্লেইস ফুটবল, এখানে ভার্বটার পরে একটা অবজেক্ট লাগে, অর্থাৎ এই সেন্টেন্সটা ক্লিয়ার সেন্স তৈরি করতে অথবা এই সেন্টেন্সটা পরিসমাপ্তি ঘটাতে অথবা যে সেন্টেন্সের যে বক্তা বা যে বলে তার মনের আকাঙ্ক্ষা দূর করতে একটা অবজেক্টের সাহায্য নিতে হয়, এই জন্য এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর এই অবজেক্ট কিভাবে বুঝবে, সেটা হচ্ছে কি লাস্টের যে ওয়ার্ডটা থাকে সেটা হোয়াট অথবা হুম, অর্থাৎ হোয়াট অর্থ হচ্ছে কি আর হুম অর্থ হচ্ছে কাকে। এই দুইটা দ্বারা প্রশ্ন করলে মিলতে হবে, অর্থাৎ যে ভার্বকে তার অ্যাকশন কমপ্লিট করতে অন্য কোনো সেন্টেন্সের সাহায্য নিতে হয় বা অবজেক্টের সাহায্য নিতে হয় তাকে বলা হয় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বটা কি, যেমন মনে করো লিখলাম যে হি, মনে করো যে রানস, সে দৌড়ায়। দেখো মনে করো এইখানে মনে করো যে সেন্টেন্সটা সেন্স ক্রিয়েট করতে বা সেন্স কমপ্লিট করতে অন্য কোনো ভার্বের সাহায্য নিতে হয় নাই। আরো ভালো করলে বললে এই ভার্বটা কোনো অবজেক্টের সাহায্য নিয়ে বাক্য পরিবর্তন, বাক্যটা হচ্ছে পরিসমাপ্তি ঘটায়নি, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর মনে করো এটাই দিলাম যে হি গোজ হোম, হি গোজ হোম, তুমি তো চিন্তা করবা অন্য একটা সাহায্য নিছে ওয়ার্ডের,
কিন্তু না, এখানে দেখো হোম, এই হোমকে হোয়াট মানে কি, হোম মানে কাকে, এটা দিয়ে প্রশ্ন করা বোঝাইলে অ্যান্সার পাওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য এখানে হোমটা কিন্তু অবজেক্ট না, এই জন্য এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই হচ্ছে ইনট্রানজিটিভ আর ট্রানজিটিভ। এখন দেখো ট্রানজিটিভ ভার্ব আবার দুই প্রকার। ট্রানজিটিভ ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব। অর্থাৎ এই প্রিন্সিপাল বা মেইন ভার্ব কাকে বলে সেটা বুঝতে হবে। যে ভার্ব নিজে নিজে অর্থ তৈরি করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলা হয়। সেটা কিরকম, যেমন মনে করো কাম, অর্থ কি আসা, তাহলে দেখো এটা নিজে একটা অর্থ তৈরি করতে পারে না। গো অর্থ হচ্ছে কি যাওয়া, রিড অর্থ হচ্ছে কি পড়া, তাহলে দেখো এটা নিজে নিজে অর্থ তৈরি করতে পারে। আবার আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে কি সাহায্যকারী ভার্ব, এটাকে আমরা আবার বলি কি হেল্পিং ভার্ব। এই জিনিসটা বুঝতে হবে, এই ভার্বটা হচ্ছে কি নিজে নিজে অর্থ তৈরি করতে পারে না, অথবা নিজে নিজে একটা বাক্য সমাপ্তি করতে পারে না। যেমন দেখো কাম, এটা আমি লিখলাম হি কামস হিয়ার। দেখো এই কাম একা একা বাক্যটা তৈরি করেছে, একটা সেন্স ক্রিয়েট করতে পেরেছে। কিন্তু হেল্পিং ভার্ব যেটা, সেটার কাজই হচ্ছে এই মূল ভার্বটাকে সাহায্য করা। অর্থাৎ এই মূল ভার্ব একটা বাক্যের সেন্স ক্রিয়েট করবে। যেমন এটা লিখলাম হি ইজ কামিং হিয়ার, হি ইজ কামিং হিয়ার, সে এখানে আসতেছে। তাহলে দেখো এই ইজ ভার্বটা এই কামিংটাকে সাহায্য করার জন্য সেন্টেন্সে বসেছে, এই জন্য এটা হচ্ছে হেল্পিং ভার্ব। অর্থাৎ এটা হচ্ছে কি নিজে নিজে অর্থ তৈরি করতে পারে না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে প্রিন্সিপাল বা মেইন ভার্ব মানে কি, যে ভার্ব নিজে নিজে একটা বাক্য তৈরি করতে পারে বা নিজে একটা অর্থ তৈরি করতে পারে সেটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব। আর অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব হচ্ছে কি যে ভার্ব নিজে নিজে অর্থ তৈরি করতে পারে না। এখন দেখো এই অক্সিলারির প্রকারভেদ নেই, প্রিন্সিপাল নিয়ে তো আর আলোচনা করার দরকার নেই। এই অক্সিলারি ভার্বের মনে করো যে প্রকারভেদ নিয়ে করব, সেটা হচ্ছে কি মনে রাখবা। প্রথমে হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে প্রথম হচ্ছে টু বি ভার্ব। এখানে মনে রাখবা যে এই ভার্বগুলোর অর্থ হবে হচ্ছে হওয়া। টু বি ভার্ব, হওয়া মানে কি এম, ইজ, আর, তারপরে ওয়াজ, তারপরে হচ্ছে ওয়ার, তারপরে হচ্ছে কি শ্যাল অথবা উইল। এইগুলাকে বলা হয় টু বি ভার্ব। আমি শ্যাল বি উইল বি বলতে পারতাম, তা বলবো না। কি কারণে, শ্যালটা আছে আগেই। দেখো এম অর্থ হয়, ইজ অর্থ হয়, আর অর্থ হয়, ওয়াজ অর্থ হয়েছিল, ওয়ার অর্থ হয়েছিল, শ্যাল অথবা উইল। এই হচ্ছে টু বি ভার্ব। আবার আরেকটা প্রকার ভেদ আছে, সেটা হচ্ছে কি টু ডু ভার্ব। টু ডু ভার্ব এটা মানে কি, এই অর্থ বোঝাবে হচ্ছে কাজ করা। যেমন ডু, ডাজ, আর হচ্ছে গিয়ে ডিড। ডু মানে করা, ডাজ মানে করা, ডিড মানে করা। এই অক্সিলারিটা কি রকম, যেমন দেখো হি ডাজেন্ট হেল্প মি। এই যে দেখো টু ডু ভার্ব, এখানে হেল্পটাকে সাহায্য করেছে। তারপরে আই ডিড নট কাম হোম। তাহলে দেখো এই যে ডিড কামকে সাহায্য করেছে, এ হচ্ছে টু ডু ভার্ব। এরপরে হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব বলতে হচ্ছে কি হ্যাভ অর্থ এখানে মনে রাখতে হবে আছে। তে আছে এটা কে, সেটা হচ্ছে কি হ্যাভ, হ্যাজ, তারপরে হচ্ছে হ্যাড, তারপরে হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ।
দেখো আরেকটু আলোচনা আমি করতে পারতাম, সেটা হচ্ছে কি হ্যাভ বিন, হ্যাজ বিন, এটাও তো হ্যাজের মধ্যেই পড়ে যায় তাই না, হ্যাড বিন। আবার শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এর মধ্যেও ফালাইতে পারতাম আমি, কিন্তু সেদিকে যাচ্ছি না। আবার দেখো হ্যাভ দিয়ে মনে করো যে প্রেজেন্ট পারফেক্ট করা যাবে, আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। এই হচ্ছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। এই হচ্ছে গিয়ে প্রাইমারি অক্সিলারি। হ্যাঁ, আর এরপরে যে ভার্বটা আসবে সেটা হচ্ছে মডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারিটাকে তোমাকে বুঝতে হবে। এই মোডাল অক্সিলারির একটা বিশেষত্ব হচ্ছে এরা নিজে নিজেই বাক্য তৈরি করতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে মেইন ভার্বকেও সাহায্য করতে পারে। এই মোডাল অক্সিলারিগুলো কি, ক্যান, তারপরে হচ্ছে কুড, মে, মাইট, তারপরে হচ্ছে শুড, তারপরে হচ্ছে উড, তারপরে হচ্ছে ওট, তারপরে হচ্ছে ওট টু, তারপরে হচ্ছে নিড, তারপরে হচ্ছে মাস্ট, তারপরে হচ্ছে ডেয়ার, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, উইল হ্যাভ টু। তাহলে মোডাল অক্সিলারি কি, যেমন দেখো ইউ শুড হেল্প দ্য পুর, ইউ শুড, দেখো এই যে শুড নিজেই বাক্য তৈরি করতে পারে, আবার একটা মেইন ভার্বকেও সাহায্য করতে পারে। ঠিক আছে, নিড, যেমন আই নিড এ পেন, এই নিড অর্থ প্রয়োজন। দেখো এখানে কিন্তু এটা মোডাল অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে মেইন ভার্ব। আবার যদি বলি আই নিড টু লার্ন, আমাকে শিখতে হবে, তখন দেখো এই নিডটা লার্ন ভার্বের একটা সহকারী হিসেবে কাজ করেছে, এই জন্য তখন এটা হয়ে যায় মোডাল অক্সিলারি। যেমন ক্যান, কুড, মে, মাইট, এই হচ্ছে তোমাদের মোটামুটি প্রকারের ভার্ব। এই কয়টাই সাধারণত ইন্টারমিডিয়েট পর্যন্ত লাগে। এরপরে যে ভার্বগুলো আছে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যারা ভার্সিটি পরীক্ষা দিবে তাদের জন্য। এটা আমরা দিতেছি একটু পরে।